স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। লেনদেনে চাঙ্গা ভাব আর সূচকের ঊর্ধ্বমুখী অবস্থানের মধ্যে দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কার্যক্রম। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত 256টির দাম বেড়েছে, কমেছে 76টির, আর অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 821 কোটি টাকা শেয়ার। সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশের প্রধান এই পুঁজিবাজারে মোট 1132 কোটি টাকার শেয়ার বেচাকেনা হয়েছিল। আজ তা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন লেনদেনের সবশেষ খবর জানাতে। ইমন, টানা কয়েকদিন আমরা বাজার বেশ চাঙ্গা দেখতে পাচ্ছি, লেনদেনও বেশ ভালো হচ্ছে। বলা হচ্ছে আজকে গত সপ্তাহের লেনদেনের বেশি ছাড়িয়ে যাবে। তো বাজারের এই চাঙ্গা ভাবের কি কারণ, সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ ইশরাত সুমা। আমরা শুরুতে আসলে একটু বাজারটা দেখে নেই, তারপরে আপনার প্রশ্নে আসছি। প্রথমে আমরা দেখছি যে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ডিএসইএক্স সূচক, সেটিকে আমরা দেখছি 75 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5593 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি যে হাত বদল হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ঢাকার বাজারে। আজকে দেখছি আমরা 256টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 78টি কোম্পানির শেয়ারের, এবং দামের কোনো তারতম্য ঘটেনি 60টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া যদি লেনদেন ভলিউমের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম 3 ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে ঢাকার বাজারে প্রায় 872 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে আপনার এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টার লেনদেন পরিস্থিতি। যদিও আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে আপনার যে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল সেটিও আপনার চাঙ্গা ভাবের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছিল। আর আজকের বাজার নিয়ে আসলে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালী। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকে যে বাজারের যে পরিস্থিতিটা কি, বাজারের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখবেন? ওকে, ধন্যবাদ। দেখেন, আজকের বাজার এবং কয়েকদিন ধরে বাজারে ফান্ড আসছে, তো নতুন ফান্ড আসতেছে আস্তে আস্তে, এবং পুরান যে ফান্ডটা ছিল সেটাও রোল করছে। সো অল ইন অল একটা ভালো দিক এটা, এবং ভলিউমসগুলো যেহেতু বাড়ছে সেটা একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে। এইটার আমার কাছে যেটা মনে হয় যে একটা ইলেকশনের যেহেতু কথাবার্তা হচ্ছে, এবং সেই কারণেই বাজারে একটা নতুন করে ফান্ড রোল করা শুরু করেছে। আমি এখনও মনে করি যে কিছু বড় বিনিয়োগকারীরা আছেন যারা হয়তো ফান্ড নিয়ে সাইড লাইনে আছেন, কিছু কিছু ওনারা আসার চেষ্টা করছেন, এখনও পুরোপুরি আসেন নাই। সো আমি আশা করছি যে বাজারটা যদি এরকম থাকে তাহলে ভালো একটা বাজার সামনে আমরা দেখতে পারবো। আরেকটা জিনিস যেটা হলো সেটা হলো যে নতুন কিছু সরকারি কোম্পানি আসার কথা হচ্ছে। সো সেইটাও একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে। সো আমি বলবো যে বাজারটা এই রকম যদি থাকে তাহলে পরে আশা করছি যে এই বাজার মোটামুটি ভালো একটা পজিশনে যাবে। জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে লেনদেন ভলিউমটা আপনার যেটা অল্প কিছুদিন আগেও আপনার 200-300 কোটি টাকার ঘরেই হতো, সেটা আমরা দেখছি যে আপনার এখন প্রায় 1000 কোটি টাকাও হচ্ছে কোনো কোনো দিন, সপ্তাহের কোনো কোনো দিন। তো সেক্ষেত্রে আপনার এটা কি বিনিয়োগকারীদের কি আস্থা ফিরছে, নাকি নির্বাচন সামনে রেখে আপনার বিনিয়োগকারীদের ভিতরে এক ধরনের উদ্দীপনা জেগেছে, নাকি অন্য কোনো কিছু? না, ইলেকশন সামনে রেখে একটা উদ্দীপনা তো আছে বটেই, এর সাথে কনফিডেন্স কিছুটা গ্রো করেছে আনডাউটেডলি। বাজার যেহেতু একটু টার্ন অ্যারাউন্ড করছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে। সো আমার কাছে মনে হয় যে এটা দুইটারই একটা ইফেক্ট বাজারের মধ্যে আসে। আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে বাজারের এখন যে অবস্থা আমরা দেখছি যে সব দিক দিয়ে চাঙ্গাভাবে একটা বিরাজ করছে, এবং বিনিয়োগকারীদের ঠিক এই মুহূর্তে আসলে কী ধরনের আচরণ করা উচিত, বা বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সিদ্ধান্ত বা কীভাবে তারা বিনিয়োগ করবেন? ওকে, এই ক্ষেত্রে আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে ওনারা একটু হোমওয়ার্ক করে তারপরে বিনিয়োগে আসেন,
তার কারণটা হচ্ছে যে এর কথা ওর কথা না শুনে আপনি নিজে একটু হোমওয়ার্ক করার চেষ্টা করেন, যে সকল কোম্পানির ডিভিডেন্ড পে আউট ইতিহাস ভালো, স্পন্সররা ভালো, এদিকে একটু আপনারা খেয়াল করে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে একটু রিস্কটা কমে। এবং আপনারা এটা মনে করবেন না যে বেশি দামি শেয়ার না কিনে আমি অল্প দামের শেয়ার কিনি, সেখানে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 14-15টা কোম্পানির ডিলিস্টিংয়ের একটা বিষয় আলোচনার মধ্যে আছে। সো কাজেই আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে একটু ভালো কোম্পানির দিকে আপনারা বিনিয়োগ করলে পরে আপনারা সেফ সাইডে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইশরাত সুমা, আসলে এতক্ষণ কথা হচ্ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালির কাছে। তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম আর কি। তো সুমা, এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে প্রথম 3 ঘন্টায় আসলে একটি তেজি ভাব বিরাজ করছে। আমরা যেটি আগেও বলছিলাম যে আজকে লেনদেন কিন্তু 872 কোটি টাকা হয়ে গেছে এখন পর্যন্ত। বিনিয়োগকারী আশা করছেন যে আজকে একটি ভালো লেনদেন হবে এবং সূচকেরও একটি তেজি ভাব দেখা যাচ্ছে। তবে আরও 1.5 ঘন্টা যেহেতু বাজারের লেনদেন আছে, সুতরাং 1.5 ঘন্টা পরেই বোঝা যাবে যে বাজারের কি অবস্থা তারা দিন শেষে। তো সুমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল শেয়ার বাজার থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার ইমন। এবারে জানাবো অন্য সংবাদ। কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান 68তম। 2024 সালে বিশ্বের বিভিন্ন বন্দরে কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসেব করে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। শনিবার 100 পোর্টস 2250 শীর্ষক বিশেষ প্রকাশনায় এ তালিকা প্রকাশ করা হয়। লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে, 2024 সালে এই বন্দর 32,75,000 একক কন্টেইনার পরিবহন করেছে। 2023 সালে কন্টেইনার পরিবহন হয় 30,50,000। সে হিসেবে কন্টেইনার পরিবহন বাড়লেও কমেছে বন্দরটির আন্তর্জাতিক অবস্থান। একসময় দেশে সারের মোট চাহিদার 15% যোগান দেয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাটি গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে। এ অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি। অন্যদিকে আমদানির মাধ্যমে সারের চাহিদা মেটাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। নাবিল, সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। নাবিল, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ব্রাহ্মণবাড়িয়ার সার কারখানার অবস্থা, সার্বিক পরিস্থিতি কি আমাদের জানান। যে আমি এখন ইউরিয়া সার উৎপাদন ইউরিয়া সার কারখানার সামনে মূলত 1980 সালে আপনার 536 একর জায়গার উপরে প্রায় 18,000, বর্তমানে যে বাজার মূল্য সেটা প্রায় 18,000 কোটি টাকা মূল্যে আসলে এই সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়। এবং 2011 সালের আগ পর্যন্ত আসলে নিয়মিত এখানে প্রায় প্রতিদিন প্রায় 1600 মেট্রিক টন করে সার উৎপাদিত হচ্ছিল। তারপর 11 সাল থেকে যখন ব্যাপক হারে গ্যাস সেশনিং শুরু করে বাংলাদেশ সরকার, তারপর থেকে এটার উৎপাদনে আসলে ব্যাপকভাবে হ্রাস পায়। বছরে প্রায় 6 মাস 5 মাস করে বন্ধ থাকতে শুরু করে। তবে সম্প্রতি আসলে গ্যাস সেশনিংয়ের মাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। গত 2017 সাল থেকে 18 সাল এই সময়টা থেকে আসলে প্রচণ্ডভাবে গ্যাস সেশনিং শুরু হয়। এতে প্রায় সারা বছরই বলতে গেলে প্রায় সারা বছরই আসলে সার উৎপাদন বন্ধ থাকে। প্রায় বছরে 8 থেকে 9 মাস 10 মাস আসলে গ্যাস সেশনিং চলার কারণে হয়তো 1 মাস বা 2 মাস আসলে সার উৎপাদন হয়। যেমন এই বছরের মার্চ মাসের 1 মার্চ থেকে আসলে এখন পর্যন্ত সার উৎপাদন বন্ধ হচ্ছে গ্যাস সেশনিংয়ের কারণে। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন আশুগঞ্জ সার কারখানার সিবিএর সাংগঠনিক সম্পাদক জনাব তানভীর। আমরা তার কাছে জানতে চাইবো যে সার কারখানা বন্ধ থাকার কারণে আসলে প্রতিদিন কি পরিমাণ আসলে বা প্রতি বছর কি পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তাদের উপর আসলে কী ধরনের প্রভাব পড়ছে, এই এলাকার মানুষের উপরে কী ধরনের প্রভাব পড়ছে, কৃষকদের উপর কী পরিমাণ প্রভাব পড়ছে, প্রতিদিন কী পরিমাণ সার উৎপাদন হয়, এই তথ্যগুলো আমরা আসলে ওনার কাছে জানতে চাইবো। যে তানভীর, যা দীর্ঘদিন ধরে আশুগঞ্জ সার কারখানাটি আসলে বন্ধ, আমরা জানি যে গ্যাসের অভাবে সার কারখানাটা বন্ধ রয়েছে, তো এর প্রভাবটা কি আসলে? আসলে আমাদের আশুগঞ্জ ফার্টিলাইজার বিসিআইসির একটা স্বনামধন্য সার কারখানা হিসেবে পরিচিত এবং বিসিআইসির একটা বিপুল সংখ্যক সার
আশুগঞ্জ ফার্টিলাইজার থেকেই আমরা বাংলাদেশের সবখানে আমরা সার সাপ্লাই করতে পারছি। তো এখন এমন একটা অবস্থা যে প্রতিদিন আমাদের উৎপাদন ছিল যখন সার কারখানা চালু অবস্থায় 1100 মেট্রিক টন, যেটার আমাদের বাজার মূল্য 4.5 কোটি টাকা, 4 কোটি টাকা থেকে 4.5 কোটি টাকা আর কি। তো সেই হিসেবে এখন যে পরিমাণ ক্ষতিগ্রস্ততার মধ্যে আমাদের বর্তমান ফার্টিলাইজার আছে, সে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমরা যে পরিমাণ সার আর কি আমরা আমদানি করতেছি বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা আসলে এমন একটা অ্যামাউন্টে পৌঁছাইছে যেটাতে আমাদের পুরো ফ্যাক্টরি আসলে নতুন করে রিপেয়ার করা পসিবল। যে আমরা শুনতে পাচ্ছিলাম আশুগঞ্জ সার কারখানার একজন কর্মকর্তার কাছ থেকে যে আসলে সার কারখানা বন্ধ থাকে কি পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন। এই ছিল আমার কাছে আশুগঞ্জ সার কারখানা থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আজ সামান্য ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $61, আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $69.66, আর দুবাইতে প্রতি ব্যারেলের জন্য গুনতে হচ্ছে $69.38। অন্যদিকে ভারতের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $69.22। দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য মতে আজ 22 ক্যারেটের প্রতি ভরির দাম 1,73,960 টাকা, 21 ক্যারেটের ভরি প্রতি বিক্রি হচ্ছে 1,66,056 টাকা, আর 18 ক্যারেট মানের ভরি বিক্রি হচ্ছে 1,42,334 টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,17,785 টাকায়। 26 আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। ওই দিন ভরিতে 1 লাফে 1,050 টাকা বাড়ানো হয়। এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদের